মহারাজ তার খামখেয়ালিপনা থেকে শুরু করে তার রাজনৈতিক বিচরণ সমস্তটাই আমরা দেখানোর চেষ্টা করছি, এবং তাই এর আগে পর্যন্ত দেখালেন ঈশান। এবার আমার বাঁদিকে যাদের দুজনকে দেখতে পাচ্ছেন, অবশ্যই একজন অনন্ত মহারাজ আর একজন নিশীথ প্রামাণিক। এই নিশীথ প্রামাণিক, যিনি 2019 সালে বিজেপির টিকিটে সাংসদ হয়েছিলেন, নির্বাচিত হয়েছিলেন কোচবিহার থেকে, কিন্তু এবারে তিনি আর জিততে পারেননি। বিষয়টা আলাদা, বিষয়টা অন্য জায়গায়। কি না, কবে থেকে অনন্ত মহারাজের সঙ্গে বিজেপির সখ্যতা, কবে থেকে না 2019-এর লোকসভা নির্বাচনের সময় থেকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিজেপির সঙ্গে তার যে সখ্যতা, তার ঘনিষ্ঠদের বিভিন্নভাবে প্রজেক্ট করা, সেগুলো সমস্তটাই আমরা দেখেছি রাজনৈতিক আঙিনায়, সেগুলো আমরা দেখে এসেছি। এবং তার দিক থেকে যেটা বড় ফ্যাক্টর ছিল তা হলো রাজবংশী ভোট, তার হাতে থাকা রাজবংশী ভোট। সেই ভোটে আমরা দেখেছি বহুলাংশে সেই ভোটটা যখন গিয়েছে নিশীথ প্রামাণিকের কাছে, তাঁর জয়ের একটা বড় ব্যবধান তৈরি করে দিয়েছিল এই রাজবংশী ভোট। কারণ বলা হয় কোচবিহারে এই রাজবংশী ভোট একটা বড় ফ্যাক্টর, কারণ রাজবংশী অধ্যুষিত এলাকা, সেই জন্য এই ভোট একটা বড় ফ্যাক্টর। কিন্তু এবারে কিন্তু ঘাসফুল ফুটেছে কোচবিহারে, পদ্মফুল ফোটেনি। আর সেখানেও একটা কথা বলা হচ্ছে, একটা গুঞ্জন শোনা যাচ্ছে, তৃণমূলের দখলে যে ভোট এসেছে, রাজবংশী ভোট, তৃণমূল যা পেয়েছে সেটা তো তারা পেয়েছে, সেই সঙ্গে এই অনন্ত মহারাজের হাতে থাকা যে রাজবংশী ভোট, সেটাও কি কিছুটা চলে গিয়েছে তৃণমূলের হাতে? এবং প্রেক্ষিতে যদি ভাবেন তাহলে কিন্তু আরও একটু ভাববার, এই ভোটের রেজাল্টের পরেই একেবারে তড়িঘড়ি তৃণমূল সুপ্রিমো চলে গেলেন অনন্ত মহারাজের রাজপ্রাসাদে। অনন্ত মহারাজ কতবার নিজের খেয়াল বদলেছেন, কতবার অনন্ত মহারাজের প্রাসাদের আশপাশে বইতে থাকা হাওয়া কত রকমভাবে বদলেছে, একবার সেই খতিয়ানটা একটু দেখে নিই। যেমন বিশাখা বলছিল, 2019-এর লোকসভা নির্বাচনের আগে অনন্ত মহারাজ তিনি বিজেপি ঘনিষ্ঠ হচ্ছেন বলে শোনা যাচ্ছিল, এবং তারপর কোচবিহার আসন থেকে, রাজবংশী বহুল কোচবিহার আসন থেকে যেভাবে নিশীথ প্রামাণিক জিতে আসেন, তাতে সকলে ধরেই নিয়েছিলেন তিনি বিজেপি ঘনিষ্ঠ। কি এরপরে 2021-এর বিধানসভা নির্বাচনের আগে অনন্ত মহারাজের প্রভাব বিজেপিতে আরও বাড়ে। অনন্ত মহারাজের ঘনিষ্ঠ বেশ কয়েকজনকে রাজ্যের বেশ কয়েকটি বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী করে, তার মধ্যে জিতেছিলেন অবশ্য একজনই, তিনি কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী সৌমেন রায়। কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপি যখন প্রত্যাশা মতো ফল করতে পারল না, যখন বিজেপির রথ 77-এ থেমে গেল, তখনই বোধহয় আবার অনন্ত মহারাজের মেজাজ একটু বিগড়ে গেল। কারণ অনন্ত ঘনিষ্ঠ সৌমেন রায় বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জেতার কয়েক মাসের মধ্যে দল ছেড়ে তৃণমূলে চলে গেলেন। যদিও আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে স্পিকারের সামনে সেটা স্বীকার করেননি, ফলে দলত্যাগ বিরোধী আইনের আওতায় পড়েননি। পরে আবার 2024-এর লোকসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে ফিরে এসেছেন এই সৌমেন রায়। অনেকেই বলছেন যে অনন্ত মহারাজের ইচ্ছে ছাড়া বা অঙ্গুল হেলন ছাড়া সৌমেন রায় এই যাতায়াত করতে পারতেন না। একবার সেই সৌমেন রায়ের যাতায়াতের সেই খতিয়ানটায় আমরা একটু নজর রাখবো, তাহলেই আমরা বুঝতে পারবো যে অনন্ত মহারাজের মেজাজ এর মাঝখানে কতবার কিভাবে বদলেছে। একবার দেখব সৌমেন রায়, তিনি অনন্ত ঘনিষ্ঠ সৌমেন 2021-এ কালিয়াগঞ্জ থেকে বিধায়ক হলেন। এরপর বিজেপির টিকিটে তিনি জিতলেন, জেতার পর তিনি চলে গেলেন তৃণমূলে। সেপ্টেম্বর 2021, মানে মে মাসে জিতলেন, সেপ্টেম্বর মাসেই তৃণমূলে যোগ দিলেন। তারপর ফেব্রুয়ারি 2024-এ আবার বিজেপিতে ফিরে এলেন। প্রায় 3 বছর কাটিয়ে তিনি বিজেপিতে আবার ফিরে এলেন। তার মানে অনেকে বলছেন, অনেকে ব্যাখ্যা করছেন, সে ব্যাখ্যা সঠিক কিনা আমরা জানি না, অনেকে ব্যাখ্যা করছেন এবং বিজেপির অন্দরেও অনেকে ব্যাখ্যা করছেন যে 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপির প্রত্যাশিত ফল না হওয়ায় অনন্ত মহারাজের মেজাজই আসলে বদলে গিয়েছিল। সেই জন্যই সৌমেন রায় চলে গিয়েছিলেন, এবং 2024-এর আগে আবার যখন তিনি দেখলেন যে মোদি ঝড় উঠছে, সেই সময় আবার তিনি ঘনিষ্ঠ সৌমেন রায়কে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে নিলেন। এই আলোচনা তোমার কানেও কি এসেছে বিশাখা? একদমই তাই। যে কথাটা আমরা প্রথম থেকেই বলছিলাম, অনন্ত মহারাজ তাঁর যে দোলাচল, এবং তার সঙ্গে সৌমেন রায়, তাঁর ঘনিষ্ঠ সৌমেন রায়, তাঁরও দোলাচল, একবার তিনি এখানে যান, একবার তিনি অন্য শিবিরে যান। সেই রকমভাবেই আমরা কিন্তু দেখেছি অনন্ত মহারাজ তিনি বিভিন্ন সময় বিভিন্ন সুরে গেয়েছেন। কীরকম? আমরা বিভিন্ন সময় দেখেছি বিজেপি সম্পর্কে তাঁর বিভিন্ন সমালোচনার কথাও কিন্তু তিনি বলেছেন, এবং সেক্ষেত্রেও তিনি বলেছেন রাজবংশীদের জন্য বিজেপি কী এমন করেছে, কিছুই তো করেনি, এরকমও শুনতে পাওয়া গিয়েছে তাঁর কণ্ঠেই। শুনুন।
ইউনিয়ন টেরিটা ভালো বলে আমাকে রুট ম্যাপ বলেছিল, আমরা সেটা মানতে হয়েছি। এখন দেখি, এখন সরকার তো বদল হতেই থাকে, নতুন নতুন দায়িত্ব লোক আসে থাকে। দেখি এই বিফোর ইলেকশন ভারত সরকার কি পদক্ষেপ নেয়। তো এই যে আপনি বারবার যে দাবিটা জানিয়ে এসেছেন যে কেন্দ্র শাসিত অঞ্চল, তা নিয়ে কি কোনো আলোচনা হলো না? কারণ আপনি জানিয়েছেন কেন্দ্র সরকার কথা দিয়েছে হবে। আর কেন্দ্র সরকার তো আমাকে কথা দিয়েছে কেন্দ্রীয় শাসিত রাজ্য হবে বলে। সে বিষয়ে কোনো আলোচনা? না, সেই বিষয়তে এখন তো সেই বিষয়ে আলোচনা হয়নি না। আর সাধারণত যেগুলো ছোটখাটো আলোচনা সেটা হচ্ছে। অনন্ত মহারাজ নানা সময় কিভাবে সুরে বেসুরে বেজেছেন। কেন্দ্রীয় সরকার তাকে নাকি যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেইগুলো ঠিকঠাক পালন হচ্ছে না, পৃথক কোচবিহার হচ্ছে না, বা কামতাপুর হচ্ছে না, বা রাজবংশীদের জন্য যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, অঙ্গীকার করা হয়েছিল, সেসবগুলো পালন হচ্ছে না। এই রকম নানা ধরনের ক্ষোভ, অসন্তোষের কথা মাঝে মধ্যেই বেরিয়ে এসেছে অনন্ত মহারাজের মুখ দিয়ে, এবং সেটা ওই 2021 থেকে 2024-এর মধ্যেই সবচেয়ে বেশি করে সামনে আসছিল। কিন্তু 2024-এর আগেই অনন্ত মহারাজকে সামলে নেওয়ার কাজটা শুরু হয়। তার কারণ তিনি যতই মানুষজন বলুন যে তিনি স্বঘোষিত মহারাজা, রাজবংশী সম্প্রদায়ের উপরে তার প্রভাব যে একটা রয়েছে একাংশের উপরে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই তাকে সামলে নেওয়ার কাজটাও বিজেপি শুরু করেছিল। তাকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত বিজেপি নিয়েছিল। তৎকালীন কোচবিহারের সাংসদ তথা তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক অনন্ত মহারাজের বাড়িতে হঠাৎ একদিন পৌঁছে যান। তাদের দুজনের মধ্যে বৈঠক হয়। সেদিনই নিশীথ প্রামাণিক জানিয়ে এসেছিলেন অনন্ত মহারাজকে যে দল সিদ্ধান্ত নিয়েছে তাকে রাজ্যসভায় পাঠানো হবে। এই রাজ্যে বিধানসভায় বিজেপির যে পরিমাণ আসন রয়েছে, তাতে একসঙ্গে 5টি বা 6টি রাজ্যসভা আসনে নির্বাচন হলে একটি আসনে অন্তত বিজেপি তাদের প্রতিনিধিকে জেতাতে পারে, এবং সেই জন্য অনন্ত মহারাজকে বিজেপি সেবারে টিকিট দিয়েছিল। এই রাজ্যসভায় তাকে টিকিট দেওয়া হচ্ছে। এই বৈঠক যেদিন এই কথা যেদিন নিশীথ প্রামাণিক বৈঠক করে জানিয়ে এলেন, তার পরদিনই বিজেপি ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে যে অনন্ত মহারাজ রাজ্যসভায় যাচ্ছেন। এরপর তিনি প্রত্যাশিতভাবে রাজ্যসভায় পৌঁছন, এবং রাজ্যসভায় পৌঁছনোর পরে সেই সময় কিন্তু অনন্ত মহারাজ বেশ কিছুটা খুশিও ছিলেন। সেই সময় কিন্তু অনন্ত মহারাজ বিজেপির তরফ থেকে কোনো বঞ্চনা হচ্ছে বা প্রতিশ্রুতি ভঙ্গ হচ্ছে এমনটা কিন্তু সেই সময় আর অনন্ত মহারাজের মুখ থেকে শোনা যাচ্ছিল না। কিন্তু তারপরে আবার মেজাজটা কিছুটা বদলে গেল। সেই বদলে যাওয়া মেজাজ, সেটা বোধহয় এখন আমরা টের পাচ্ছি। তবে তার আগে অনন্ত মহারাজের আরেকটু বক্তব্য শুনে নেব। আমার তো ক্ষোভ নেই, ডাকে নেই। আপনি তো রাজ্যসভার রাজ্যসভার সংসদ, ডাকে নেই, বলে না কিছু। অমিত শাহ, মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ দিল্লিতে আসে, সকালবেলা মিটিং, আমাকে রাতে 9টার সময় বলে। কার বাবার তাকত আছে রাতে 9টার সময় কুচবিহার থেকে কলকাতা যায়? তাহলে আগের থেকে মিটিং, তাহলে বুঝছেন তো কাহানি। আমি এটা জানি যে আমি এই কয়েকদিনে বিজেপি যেটা দেখলাম, এর মধ্যে বোতল ডাল খিচুড়ি আছে। তা আমি কে ডাল, কে খিচুড়ি, কে চাল আমি তো বুঝতে পারি না। সব ডাল খিচুড়ি আছে, আমি কিছু বলতে পারবো না। এটা অনন্ত মহারাজের আজকের বক্তব্য শুনলেন। রাজ্যের বিজেপি নেতৃত্ব সম্পর্কে তার ক্ষোভগুলো শুনলেন। বিজেপির মধ্যে নাকি জগা খিচুড়ি চলছে, বিজেপি ঠিক করে তাকে বৈঠকে ডাকে না, অমিত শাহ যেদিন আসছেন তার আগের দিন রাত 9টায় জানানো হয়েছে তখন কিভাবে পৌঁছবেন, আরও নানা কথা যথেষ্ট কড়া স্বরে বলছেন। মানে এই রাজ্যের বিজেপির প্রতি বা বিজেপির প্রতি তার অসন্তোষ যে রয়েছে সেটা একটুও গোপন করছেন না, প্রকাশ্যে বলছেন। এবং এটা কখন? আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর। কিন্তু এতেই শেষ নয়, আজকে তিনি আরও কিছু কথা বলেছেন, সেগুলো আরেকটু ভালো করে শুনুন, তাহলে বুঝতে পারবেন। তার কারণ অনন্ত মহারাজকে যখন ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, তখন তিনি কিন্তু বলতে পারেননি নিশ্চিতভাবে যে না তিনি বিজেপিতেই থাকবেন। মুখ্যমন্ত্রী দেখা করতে এসেছেন, তাতে কোনো অসুবিধা নেই, সৌজন্য সাক্ষাৎ, বিজেপি ছাড়ার প্রশ্ন উঠছে না, এরকম কথা কিন্তু খুব জোর দিয়ে বলতে পারেননি। কি বলেছেন অনন্ত মহারাজ শুনুন।
এটা তো আমি বুঝতে পারি না ভাই, কেন উনি আসছে। আমি ওটাই তো আজ পর্যন্ত বুঝতে পারছি না। আমার দেখা করে গেল, তথাপি আমি সারমর্ম বুঝলাম না কেন দেখা করতে আসছে। আমার পরিচয় জানতে চাইলো। আমি বললাম আমাদের ট্রেডিশনাল পরম্পরা যেটা জানতে চাইলো। আমি কিচ্ছু বলি নাই, ওনার কাছে শুনলাম। উনি যা বলেছে আমি এতটুকু শুনলাম, আর আমি কিছু বলিনি। তা আমি কি বলবো? আপনাকে কোনো প্রস্তাব দিল না না না, কোনো প্রস্তাব দেয়নি, আমাকে কোনো প্রস্তাব দেয়নি। তাদের দলে আসা নিয়ে বা ইত্যাদি না বিষয়? না 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 না, আমার মনে হয় আমাকে বলবে কেন? আমি আমার ট্র্যাডিশনাল যেটা পরম্পরা সেটাই জানালাম, আর সেই ভিত্তিতে উনি আমার সঙ্গে আর কথা হবে বাড়ালেন। অনন্ত মহারাজ তিনি বলছেন তার কাছে কোনো প্রস্তাব আসেনি শিবির বদলের জন্য, কিন্তু আদতে এই যে তাদের দুজনের মধ্যে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনন্ত মহারাজের মধ্যে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকটা আদতে কি? সেই বৈঠকে কি নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে, কি বলছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য? শুনুন। আমি জানি উনি বিজেপির সদস্যদের দ্বারা, বিধায়কদের দ্বারা নির্বাচিত সাংসদ। ওনার মধ্যে হয়তো তখন আধ্যাত্মবাদ জেগে উঠেছিল, সেই জন্য উনি সমস্ত দলের ঊর্ধ্বে উঠে বলেন। সন্ন্যাসী মানুষরা, জ্ঞানী ব্যক্তিরা এ ধরনের কথা বলে থাকেন। পশ্চিমবঙ্গে কোনো সম্প্রদায় দিয়ে, কোনো জাতপাত দিয়ে কোনো সমীকরণ তৈরি হয় না। যারা সেটা মনে করেন তারা সেটা ভুল করেন। তিনি যে সম্প্রদায়কে বিলং করেন, সেই সম্প্রদায়ের মধ্যে বহু মানুষ আছেন যাদের পাণ্ডিত্য আছে। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, সৌজন্য সাক্ষাৎকারে তিনি বিজেপির একজন নির্বাচিত রাজ্যসভার সদস্যের বাড়ি গেছেন। এটা ভালো লক্ষণ। ভবিষ্যতে উনি যে প্রশাসনিক সভাগুলো করবেন, ওখানে বিজেপির যারা নির্বাচিত প্রতিনিধি আছে, যারা এমপি আছে, এমএলএ আছে, তাদের নিয়েও করবেন। এটা কি সেটার বার্তা দিতে গেছেন? সেটা ঠিক আমার বুঝতে পারছি না। এ রাজ্য থেকে এই মুহূর্তে বিজেপির দুজন রাজ্যসভা সাংসদ, একজন অনন্ত মহারাজ আর একজন শ্রমিক ভট্টাচার্য, যার বক্তব্য এক্ষুনি শুনলেন। শ্রমিকবাবুর কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন দলের মধ্যেও অস্বস্তি কাজ করছে অনন্ত মহারাজকে ঘিরে। এবার শুনুন সাংবাদিক নির্মাল্য মুখোপাধ্যায় কি বলছেন অনন্ত মহারাজের এই দোদুল্যমানতা সম্পর্কে। আপনি দুটো ফুলেই, কখনো পদ্ম ফুলে থাকছেন, কখনো ঘাস ফুলে থাকছেন। এই ব্যাপারটায় ভাবমূর্তিটাকে নষ্ট করে। এটা উনি যত করবেন, এটা কিন্তু পার্টির পক্ষেই আমার মনে হয় ক্ষতি হচ্ছে। উনি যদি একটা দল ছেড়ে অন্য জায়গায় যান, অন্য কোথাও চলে যায়, মানুষ সেটা খুব ভালোভাবে নেয় না। আমাদের রাজনৈতিক এক্সপিরিয়েন্স তাই বলে। এতে আরও বেশি করে মানে ভাবমূর্তি ধাক্কা পাবে। ঈশান, আমরা যেভাবে দেখলাম আজকে কোচবিহারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনন্ত মহারাজের বাসভবনে গিয়ে যেভাবে তাকে আমরা তাদের দুজনের মধ্যে বৈঠক দেখলাম, হাসি মুখে পানসুপুরি দিয়ে মুখ্যমন্ত্রীকে আপ্যায়ন করতেও দেখলাম অনন্ত মহারাজকে। এরপর যতই বলা হোক না কেন এটা একটা সৌজন্য সাক্ষাৎ, মানুষ কিন্তু মানতে নারাজ। একেবারেই তাই, মানুষ কিন্তু জল্পনা করছেন এবং এই জল্পনা আরও বাড়তে থাকবে বলেই মনে হচ্ছে এই মুহূর্তে যে পরিবেশ দেখা যাচ্ছে। রাজা মহারাজা তাদের খেয়ালের দিকে আমাদের নজর থাকবে। বাংলার প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।